যেগুলো দেওয়া আছে সেগুলো প্র্যাকটিস করেন, আশা করি তো সমস্যা হচ্ছে না। হুম। এই লক করে একটা কর্নার থেকে আমি ড্রয়িং শুরু করলাম। পুরোটা যদি এরকম একবারে না আসে, তখন দুইবারে করতে হবে, হাফ হাফ। হুম। এটা তো স্ট্রোকে আছে। এটা হচ্ছে এই যে স্ট্রোক লাইনটা, এটা থাকে শূন্য। এটা স্ট্রোকটা একটু বাড়ানো আছে, যেমন এই স্ট্রোক আছে ওয়ান, একটু বুঝতে সুবিধা হয়, রাইট? আমি যদি এটাকে এখন শূন্য করে দেই, তাহলে হবে এরকম। এখন আমি কি করবো, এই ফিল তো আমার এমনিতেই থাকবে না, ফিল তো নান করা থাকবে। স্ট্রোক যেটা আছে এখান থেকে আমি এখানে ওয়ান করে দিলাম। জাস্ট বোঝার সুবিধার্থে পরে আমি আবার এটাকে ইয়ে করে নিই, ফিল করে নিই। হ্যাঁ, এই যে ক্লিক করে করে আঁকাচ্ছি, কারণ একসাথে পুরোটা পাবেন। আর এগুলো প্র্যাকটিস করার জন্য তৈরি করা মূলত, যেন আপনি বেশি বেশি প্র্যাকটিস করেন। দেখেন প্রত্যেকটা পয়েন্টার দেওয়া আছে, কোন পয়েন্টে ক্লিক করবেন সেটাও এখানে বলা আছে। এটা জাস্ট প্র্যাকটিসের জন্য বানানো, নতুনদের জন্য, যাতে সে পয়েন্টটা খুঁজে পায়। যেমন আমি এই পয়েন্টে পয়েন্টে দিলেই এই রাউন্ডটা অনেক সুন্দর হয়। এই এখন আমি এখান থেকে আইড্রপার দিয়ে কালারটা দিলাম, হয়ে গেল, একটা কাজ শেষ। কন্ট্রোল 3 দিয়ে হাইড করে রাখলাম। এখন আবার ইয়েলোটার জন্য কাজ করব। দেখি একসাথে আসে কিনা। আসে না একসাথে, দুই পাশ কম বেশি হয়ে যায় তো। আর একটা গেমস আছে, ব্রেজিয়ার গেমস, ওইটা খেললেও হাত অনেক ক্লিয়ার হয়। ওটা দেখাচ্ছে।
Ctrl 3 এখানে এলিপসটা এটাও প্র্যাকটিস করার জন্যই দেওয়া হয়েছে। এলিপসটাও আপনি না গোল তো আমি এলিপস সরাসরি ড্রই করতে পারি, কিন্তু এটা দেওয়াই হয়েছে শুধুমাত্র প্র্যাকটিস করার জন্য। এই যে দেখাই, ওরা যেভাবে করছে আমি ওটা উল্টোটা করতেছি, কিন্তু তারপরও গোল হয়ে যাবে। আপনার হাতটাকে ক্লিয়ার করার জন্য। এই এরপর এইভাবে এখানে প্রত্যেকটা পয়েন্ট দেওয়া আছে, যেমন কোন পয়েন্ট থেকে শুরু করবেন, এটা পুরোপুরি একবারই আসবে। এখানে আমি ইন্টারনাল পার্ট ড্র করে ফেললাম, এটা ইন্টারনাল পার্ট ড্র করলে হবে না, ড্র করতে হবে এক্সটার্নাল পার্ট। তার মানে ওখান থেকে যদি শুরু করি, চলে যাব বাইরে একবারে। ড্র করবেন, আমি আর এটা দেখাচ্ছি না, জাস্ট কাজটা কমপ্লিট করে। এখানে যেটা আছে এটা তো একটা রেক্টেঙ্গেল আপনি নিলেই হলো, আর এগুলো সবই রেক্টেঙ্গেলের কাজ। সিম্পল, পূরণ করলেন, কালার করলেন, Ctrl 3 দিয়ে হাইড করলেন। এটা আমি ক্লিক করে করে দেখাই, শিফট ধরে করবেন, সোজা হবে। আশা করি ক্লিয়ার, এটাতে তো আর আপনার প্রবলেম হবে না। পাতা দুইটা, ওটা হচ্ছে যে আমি ভিতরের এই হোয়াইট অংশটুকু ড্র করে ফেলছিলাম, তো বাইরে থেকে ড্র করতে হলে তো আমাকে বাইরে থেকে ঘুরে আসতে হবে। পাতার বাইরে গিয়ে আপনাকে দেখাই, এই ধরেন একটা পাতা ড্র করব, এখন এটা তো মধ্যে গ্যাপ, মধ্যে যেহেতু গ্যাপ আছে, তো আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে বাইরে থেকে ঘুরে আসতে হবে, এইভাবে এইভাবে তো ড্রয়িংটা হবে না। এই
দেখাই সাপোজ এরকম আমি হচ্ছে প্রথমে ইন্টারনালটা ড্র করে ফেলছিলাম, ভিতরের দুইটা মেরু মিল করে ফেলছিলাম, কিন্তু ভিতরের দুইটা মেরু মিল করলে তো হবে না। আমাকে বাইরে থেকে গিয়ে বা ভিতর থেকে শুরু করলেও বাইরে থেকে এসে একটা মিলাইতে হবে, আবার ভিতর থেকে গিয়ে বাইরে থেকে এসে একটা মিলাইতে হবে, নাহলে তো ভিতরে ফিল কালারটা করবে না। আমি করছিলাম মাঝখানের গ্যাপটা বানাইছি প্রথমে, ওইটাই। হুম, বলেন। কোনটা, এইটা? এইটা এটা তো জাস্ট পেন টুল দিয়ে ধরবেন, এই এটার মধ্যে যে নকশা আছে ওটা কোনো নকশা না, ওটা জাস্ট বোঝানোর ক্ষেত্রে। জাস্ট ক্লিক করতে করতে গেলাম, এখানে তো আর কঠিন কিছু নেই। এই করলাম, কালার দিলাম, শেষ। ইমেজ আউটপুটে আনার পরে আমি আসলে জিনিসটা প্লেস করতে পারি না, বড় ছোট করতে পারি কিভাবে? ফাইল থেকে প্লেস, প্লেস থেকে এই ইমেজ প্লেস ধরবেন। এটা যদি এত বড়ও থাকে, যদি এরকম হয় যে এত বড় আছে, প্রথমে জুম আউট করবেন, জুম আউট করে আউটপুট ছোট হওয়া ম্যাটার না, জুম আউট করবেন কিবোর্ড থেকে, শিফট প্রেস করে এটাকে ছোট করুন, ইমেজটাকে করে কন্ট্রোল 0 দিবেন, তাহলে ফিট স্ক্রিনে চলে আসবে। আর্টবোর্ড কখনো ছোট হয় না, ছোট দেখায়, কেন ছোট হয়? জুম আউট করলে সাধারণত এই একটা জিনিসের কাছে গেলে আমি ভালো দেখবো, দূরে গেলে ছোট দেখবো, ব্যাপারটা না। এই যে আমরা ড্রয়িংটা করলাম ভেরি সিম্পলি। তো আমরা হচ্ছে এখন, এটা তো আগের ক্লাসে ডিসকাশন ছিল, পেন টুল, কার্ভেচার টুল। আমরা আজকে একটু টাইপ টুল শিখি, পেন টুলের প্র্যাকটিসটা চলবে। হ্যাঁ, বলেন। বুঝলেন ওই পেস্টিং যে ব্যাগটা পেস্টিং কম থাকে না, এই মিস্টেক কিন্তু পারতেছি পেস্টিং ব্যাগ আর পেস্টিং কম করতেছি। আমি যেটা করার চেষ্টা করতাম বাইরে এসে যেটা ডাকে না করে পেস্টিং ব্যাক, পেস্টিং ফন্ট, এটা সহজে আপনাকে বুঝাই। এটা একটা অবজেক্ট আছে, কন্ট্রোল X দিয়ে কাট করলাম, কন্ট্রোল B যদি দিই তাহলে এটা পেস্ট হয়ে গেছে, কিন্তু এটার নিচে হয়ে গেছে, পেস্টিং ব্যাক। এটা এটার উপরে ছিল না, এটা এটার নিচে চলে গেছে। আবার এখন এটা আছে উপরে, এটাকে যদি দেখেন, এটা আছে এটার উপরে, কন্ট্রোল X কাট করলাম, কন্ট্রোল B পেস্ট ইন ব্যাক, পিছনে রাখ, পিছনে চলে গেছে, এখন এটা এটার উপরে নেই। এই যে বিষয়টা এরকম। আবার এটা আছে এখন নিচে, কন্ট্রোল X কন্ট্রোল F পেস্ট ইন ফন্ট, তার মানে এটার উপরে চলে আসছে। পেস্ট ইন ফন্ট মানে হলো যদি 10টা লেয়ার থাকে, 10টা অবজেক্ট থাকে, সেটা সব থেকে উপরে চলে আসবে এটা। আর যদি পেস্ট ইন ব্যাক দিই, তাহলে যদি 10টা লেয়ার বা 100টাও লেয়ার থাকে, 100টা এরকম অবজেক্ট থাকে, সবার নিচে চলে যাবে, ব্যাপারটাই। এখন আপনি যখন ওই যেটা ডিজাইনের কথা বললেন, ওটার ক্ষেত্রে অনেক লেয়ার আছে, যেটা কোনটা উপরে কোনটা নিচে এটা আপনি দেখলে বুঝতে পারেন যে কোনটা কোনটার উপরে আছে, কোন কালারটা কোনটার উপরে আছে। তখন কি করতে হবে, যে ওই কালারের নিচে যে অংশগুলো যাবে ওটা আমার পারফেক্টলি করা লাগছে। আমি জাস্ট বাইরের অংশটুকু পরিপূর্ণ করলাম, ওখানে এলোমেলো করে দিয়ে ওইটা এটা দিয়ে ঢেকে দিলাম, না ওটা তো দেখা যাচ্ছে। বাইরে যে অংশটুকু আছে সেটা আমি ওইভাবে করে উপরেরটা দিয়ে ঢেকে দিলাম, কারণ এইভাবে পুরো অবজেক্ট যদি ক্লিয়ার করতে যান তাহলে তো হবে না, আপনার তো জাস্ট ভিজুয়ালটা আনা দরকার। তো ব্যাপারটা অনেকটা এরকম, এটা আপনার কাজ করতে করতে হয়ে যাবে, এটা খুবই ইজি জিনিস, পেস্টিন ফন্ট আর পেস্টিন ব্যাক। আজকেও কাজের মধ্যে আমরা কিছু দেখি।
কিন্তু আমরা টুলস গুলো একটু আগাই, কারণ প্রজেক্টটা সামনে এমনিতেই আসবে। দেখেন এই পর্যন্ত হয়েছে, এরপরে আছে টাইপ টুল। টাইপ টুল আছে, লাইন টুল আছে। আজকে আমরা শুধু টাইপ টুলটাই শিখি, আর পেন টুলের কাজগুলো আপনারা প্র্যাকটিস করেন, যেহেতু পেন টুলে গ্যাপ আছে। তো টাইপ টুল হচ্ছে লেখার জন্য, সিম্পলি বোঝা যাচ্ছে যে লেখার জন্য, কোন একটা টেক্সট লেখার জন্য আমরা টাইপ টুল ব্যবহার করব। টাইপ টুলে ক্লিক করার পরে আপনি জাস্ট বাইরে একটা ক্লিক করলে এরকম একটা ডেমো টেক্সট আসবে। আমি এটাকে চাইলে বড় ছোটও করতে পারি, শিফট প্রেস করে যে বড় করে নিলাম। যে কোনো কিছু বড় করার সিস্টেম কিন্তু এক, শিফট বা অল্টার প্রেস করে বড় করলে সমানভাবে বড়। এখন আমি এখানে টেক্সটটা লিখবো, তো এখন এটা তো টেক্সট অবস্থায় আছে। আমি টেক্সট লিখতে গেলে টেক্সট টুলটা ক্লিক করে এই বরাবর, এই বরাবর এসে জাস্ট ড্র্যাগ করলেই মাইক্রোসফট ওয়ার্ডের মতো সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করে এখন আমি এই জায়গাটা আমি কিছু একটা লিখলাম। লিখলাম যে বাংলাদেশ। মূলত টাইপ টুলের কাজ কি? মূলত টাইপ টুলের কাজ হলো ডিজাইনের মধ্যে ফন্ট, টেক্সট, লেখা এগুলো সংযুক্ত করা, আর কোনো কাজ নেই। এখন এটার মধ্যে অনেক ধরনের বিষয় আছে। যেমন আমি যখন টাইপ টুলে থাকবো, তখন যদি আমি মেনু বারের দিকে তাকাই বা অপশন বারের দিকে তাকাই, দেখেন এখানে অনেকগুলো কিন্তু বিষয় আছে এখানে। এটার প্রাথমিক একটা ধারণা আমি দিছিলাম যে টাইপ টুলে যে কোনো একটা টেক্সট এক্সপ্যান্ড করার আগ পর্যন্ত এটা এডিটেবল থাকে, ওটা মডিফাই করা যাবে, কিন্তু এক্সপ্যান্ড করলে সেটা আর তখন টেক্সট থাকবে না, সেটা তখন হয়ে যাবে কি অবজেক্ট। একটু আগে আমরা একটা ফুল ড্র করলাম, ওইটা যেমন একটা অবজেক্ট, এটাও যখন আমরা এক্সপ্যান্ড করে ফেলবো বা ক্রিয়েট আউটলাইন করে ফেলবো, তখন এটা হয়ে যাবে অবজেক্ট। না, ওইটাকে আর তখন ফন্ট চেঞ্জ করা, কোনো কিছু পরিবর্তন করা, সেটা আর তখন হয়। মনে আছে এই ব্যাপারটা? এটা কিন্তু আপনাদের বলা হচ্ছে। মনে আছে। আচ্ছা, এখন এই টেক্সটটাকে আমি কপি করব সহজে। অল্টার প্রেস করে ওটার উপর থেকে যদি ড্র্যাগ করেন, কপি হয়ে যাবে। কন্ট্রোল ডি দিলে আমরা জানি ডুপ্লিকেট হচ্ছে। এখন আমি প্রত্যেকটা লেয়ারে ধরে আহ আলাদা আলাদা করে লিখতে পারবো। আবার এটাকে ধরলাম, সহজ আমরা একটা টেক্সট অ্যাড করলাম যে এটাই আমাদের এখন টেক্সট। এখন এই টেক্সট নিয়ে কত কিছু করা যায়। সবগুলোকে গ্রুপ করে ধরে বা সবগুলোকে একসাথে ধরে আমি অ্যালাইন করলাম। অ্যালাইনমেন্ট আমরা বুঝি। আমি এটাকে ধরে আলাদা একটা কপি করে রাখলাম, যাতে আমার এই ভাঙাচোরার পরে যদি আমার আবার প্রয়োজন হয়, আমার যেন আবার লেখা না লাগে, ওখান থেকে এনে আমি মডিফাইটা করতে পারি। তো এই যে আপনার প্রথমে আছে হচ্ছে এই লেখা, এখানে দেখেন প্রথমে আছে হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টার মানে হলো এখানে ফন্ট, ফন্টের ক্যাটাগরি, বড় ছোট সবকিছু আমরা এখান থেকে পাবো। এখন এটাকে আমি একটু আগে বড় করি, বড় করার পরে এই ক্যারেক্টার ইয়াটার প্যানেলের মধ্যে যদি যাই, দেখেন প্রথমেই আছে হচ্ছে ফন্ট। এখান থেকে আপনি একটা ফন্ট সিলেক্ট করবেন যে ফন্টটা আপনার কম্পিউটারে আছে। এখন ওই ফন্টের আবার বোল্ড, লাইট, সেমি বোল্ড বিভিন্ন ক্যাটাগরি আছে। ওইটা আপনি পাবেন কোথায়? এই ফন্টের নামটা যেখানে লেখা এটা নিচে। এই যে দেখেন রেগুলার, চেঞ্জ করলে এক একটা এক এক রকম হয়ে যাচ্ছে। এখন সব ফন্টে কিন্তু আবার এটা থাকবে না, যেটা ফন্টের ফ্যামিলি সহ এখানে আছে সেটাই এখানে পাবেন আর কি। তো আমি এটাকে রাখলাম। এখন আমরা কিছু কিছু লেখা দেখি না যে প্রত্যেকটা টেক্সট বা প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে অনেক বড় বড় গ্যাপ থাকে, মানে অনেক বড় একটা লেখা উপরের লাইনে, নিচের লাইনে ছোট্ট একটা লেখাকে ওই পুরোটা দিয়ে কভার করে ফেলছে। এরকম দেখি না আমরা অনেক টেক্সটের ক্ষেত্রে। সালাম আলাইকুম, আসেন। অনেক টেক্সটের ক্ষেত্রে কিন্তু দেখি। এখন সেই যে মডিফিকেশনটা বা সেই যে এডিটটা, ওইটাও কিন্তু ক্রিয়েট আউটলাইন করার আগে বা এক্সপ্যান্ড করার আগেই আমাদের করতে হবে। কারণ এই যে আমি ফন্টের ক্যাটাগরি চেঞ্জ করলাম বা তার
এই ক্যারেক্টারের মধ্যে ঢুকে এটা মোটা হবে নাকি চিকন হবে, এই যে পরিবর্তনটা, এগুলা কিন্তু আর ক্রিয়েট আউটলাইনের পরে হবে না। কারণ ক্রিয়েট আউটলাইনের পরে ইলাস্ট্রেটরে এটা এখন ফন্ট হিসেবে থাকবে, এটা হয়ে যাবে একটা অবজেক্ট। তো এখন আমার এটার মাঝখানে মনে হচ্ছে যে লেখার মাঝখানে স্পেস কম, আমার প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে আনলিমিটেড স্পেস দরকার বা বেশি স্পেস দরকার। হ্যাঁ, প্রত্যেকটা অ্যালফাবেটের মাঝখানে। আপনারা এই যে ক্যারেক্টারে গেলেন, দেখেন এখানে এই যে একটা সেট দ্য ট্র্যাকিং ফর দ্য সিলেক্টেড ক্যারেক্টার্স, এই যে দেখেন এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে দেখেন এখন আছে 0, নিউট্রাল অবস্থায় আছে। মাইনাসে যদি যাই তাহলে দেখেন প্রত্যেকটা অ্যালফাবেটের মাঝখানে যায় কমতেছে। যদি প্লাসে চলে যাই, 200-তে চলে গেল, দেখেন আমার টেক্সটের মাঝখানে কিন্তু জায়গাটা বেড়ে গেছে। এখন কিন্তু দেখতে ভালো লাগতেছে। অনেক ডিজাইন থাকে যেখানে ওই টেক্সটের মাঝখানে এরকম জায়গা বাড়ায় কমায়। ওকে, তো এটা আমি এখন আপাতত এখানে রাখি, আরেকটা দিয়ে আবার একটু বোঝাই। এখন এই ইজ এ স্মল, এখানে আমি অন্য একটা ফন্ট দিব। সাপোজ এইটা আছে, হ্যাঁ, এদিকে খেয়াল করেন। তো এখন এটাকে আপনি অন্য কোনো ভাবে, যেমন আমি ক্যারেক্টারে গেলাম, এটাকে আমার মনে হচ্ছে যে এটা একটু লম্বা বেশি, এটার এই যে ইজ এ স্মল, এই লেখাটা একটু লম্বা বেশি, আমার দুই দিক থেকে একটু কমানো দরকার। সেটাও আমি এই যে এখান থেকে উপরের এই যে সেটিংস গুলো আছে, এগুলো হচ্ছে টেক্সটের সাইজ বড় করা ছোট করা, দুইটা লাইনের মাঝখানে ডিস্টেন্স, এগুলো সেটিংস থেকে আমাদের করার প্রয়োজন হয় না, কারণ ওটা আমরা হাত থেকেই বড় ছোটটা করতে পারতেছি। কিন্তু এই টেক্সটটাকে আমার মনে হলো যে এটা দুই দিক থেকেই কমানো দরকার। এই যে দেখেন, প্রথমে হচ্ছে এটা অ্যালফাবেটের মধ্যকার দূরত্ব, তারপরেরটা হলো এখান থেকে এই যে 100 আছে নিউট্রাল অবস্থায়, 90-তে যদি যাই দেখেন ছোট হচ্ছে আস্তে আস্তে, দুই দিক থেকেই ছোট হচ্ছে। তো এরকম অনেক ফন্ট আছে যেটা ডিফল্ট ভাবে দেখতে অনেক লম্বা, বা মনে হয় যে ওই ডিজাইনের ক্ষেত্রে ওটা একটু ছোট করলে বা বড় করলে ভালো হয়, তখন আপনি এখান থেকে এই কাজটা করতে হবে। এই যে ক্যারেক্টার যেটা বলছিলাম, যেটা ছোট করলে ছোট করতে হবে। এই যে ভার্টিক্যাল স্কেল, এই নাম আসলে মুখস্থ রাখা সম্ভব না, এটা আপনিও পারবেন না। আপনার এটাই মনে রাখতে হবে যে ক্যারেক্টারের মধ্যে এটা আছে, ব্যাস। ওকে, হ্যাঁ, যে টেক্সটের ক্যারেক্টারের মধ্যে এটা আছে। তো আপনি এখান থেকে চাইলে বড় ছোটটা করতে পারেন। এরপরে আমরা আরেকটা দেখাই। এখান থেকে ক্যারেক্টারে যাই, তারপর হচ্ছে এই যে লেখাটা আছে, এই লেখাটা দুই দিক থেকে চ্যাপ্টা হবে, এটা মধ্যকার দূরত্ব বাড়বে না। লেখাটাই টেনে লম্বা করলে যে চ্যাপ্টা হয়ে যায়, তো বিষয়টা একটু ওরকম। এই দেখেন নিউট্রাল ছিল এরকম, এই আছে নরমালি, হ্যাঁ, কান্ট্রি, বা এটা থেকেই বুঝি আমি, এটা নরমালি আছে এরকম। এখন আমি যদি ক্যারেক্টারে যাই, এই 100 আছে, এই তো দেখেন মাইনাস করলে দুই দিক থেকে চেপে যাচ্ছে লেখাটা। কিন্তু যদি আমি এই যে 110, 125, 150 দুই দিক থেকে কিন্তু ছড়াচ্ছে। তো এই ধরনের আপনার কাজের প্রয়োজন গুলো আপনি এখান থেকে করতে পারবেন। এই টুলস গুলো এখান থেকে দরকার হয়, এর বাইরে এখানে যে টুলস গুলো আছে এগুলো প্রয়োজনীয়তা নাই আসলে, এটুকু শিখলেই হবে। তো এটা হচ্ছে ক্যারেক্টার প্যানেল। এরপরে হলো একটা টেক্সট যদি আমরা লিখি, তখন আর কি কি আছে, এখানে একটা অ্যালাইন আছে। যেমন আমি এখানে প্রত্যেকটা, যখন আমি এখান থেকে অল্টার করে কপি করে নিচ্ছি, তখন প্রত্যেকটা আলাদা আলাদা টেক্সটের একটা অপশন হচ্ছে আলাদা আলাদা। তো এটাকে যদি আমি একটা টেক্সট বক্স বলি, আলাদা আলাদা বক্স হচ্ছে, কিন্তু আমি চাইলে এক বক্সের মধ্যেও লিখতে পারি। যেমন এই বাংলাদেশের পরে একটা এন্টার যদি প্রেস করি, তাহলে ওই দুইটা একটার মধ্যে আসবে, মানে একটা ওয়ার্ডের মধ্যে, যে আই লিভ ইন বাংলাদেশ, লিখলাম যে ইন ট্রাফিক জ্যাম, ওই ট্রাফিক জ্যামের মধ্যে বসবাস করি। ওকে, এখন এই টেক্সট বক্সের মধ্যস্থ কিন্তু একটা অ্যালাইনমেন্ট আছে। আমরা এর বাইরে যে অ্যালাইনমেন্ট গুলো শিখছি তার বাইরেও এখানে দেখেন এই প্যারাগ্রাফ নামে একটা অপশন আছে।
এই প্যারাগ্রাফটা অনেকটা মাইক্রোসফট ওয়ার্ডের মতোই। এই প্যারাগ্রাফ থেকে আপনি চাইলে এখান থেকে যদি অ্যালাইন করেন, শুধু এই দুইটা লাইনের মধ্যে অ্যালাইনমেন্টটা হবে। এটা কোনো ওই বাইরের অ্যালাইন না, যে অ্যালাইন টু আর্টবোর্ড, অ্যালাইন টু সিলেকশন, এগুলো না। জাস্ট এই টেক্সটের অ্যালাইনমেন্ট। এখান থেকে সেন্টার করলে এটা দেখেন সেন্টার হয়ে গেছে। আগে কিন্তু ছিল লেফট অ্যালাইন। আবার প্যারাগ্রাফে গিয়ে আপনি এখান থেকে রাইট অ্যালাইনও করতে পারেন। এই তো এটা হচ্ছে সিম্পলি টেক্সট লেখা। টেক্সটের সাইজ বড় করা ছোট করা আমরা সবই শিখলাম। কালার চেঞ্জ করার ক্ষেত্রে আমাদেরকে আলাদাভাবে আর এখানে যেতে হবে না, যে এখান থেকে গিয়ে আমার কালার চেঞ্জ করতে হবে বা কোনো কিছু, এগুলো দরকার নেই। আপনি চাইলে এখান থেকেও কালার চেঞ্জ করতে পারেন, কিন্তু আপনি এটাকে জাস্ট সিলেক্ট করে মুভ টুল দিয়ে সিলেক্ট করে দিলে এখান থেকে রেড বা যেটাই দেন ওইটাই কালার হয়ে যাবে। তো যে কাজটা আমি সহজেই করতে পারতেছি সেটা আমি কষ্ট করে কেন করব? এবং টেক্সট দিয়ে ইফেক্ট তৈরি করা খুবই সহজ কাজ। যেমন আপনাদের একটা উদাহরণ দিই। এই যে আছে এটা, ধরেন এটাকে আমি কি করলাম, ক্রিয়েট আউটলাইন করলাম, ভেঙে ফেললাম, এটাকে দিলাম হচ্ছে ব্ল্যাক কালারেই রাখি, বা হলো ধরেন এই কালারটা রাখলাম। এখন আমরা কি জানি, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ পেস্ট ইন ফন্ট, তার মানে এটার উপরে আরেকটা লেয়ার পেস্ট হয়ে গেছে। এখন আমি এটাকে ধরেন এর থেকে একটু ডিপ কালার দিলাম বা এর থেকে একটু লাইট কালার দিলাম, দিয়ে এখন যদি এটাকে আস্তে আস্তে সরাই, দেখেন আমার একটা ডিজাইন হয়ে গেল। একটা শ্যাডো কিন্তু হয়ে যায়। জাস্ট কি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি বা কন্ট্রোল সি কন্ট্রোল এফ, একটা নিচে লেয়ার ছিল ওইটাকে কন্ট্রোল এফ দিয়ে উপরে পেস্ট করছি। উপরের যে অবজেক্টটা ছিল দুইটা তো সমান জায়গায় ছিল, নিচেরটাকে একটা শ্যাডো কালার দিয়ে উপরের টেক্সটটাকে আস্তে আস্তে একটু উপরে তুললাম, তাহলেই কিন্তু একটা শ্যাডো হয়ে গেল। বা এটাকে যদি আমি রাইট সাইডে নিয়ে যাই উপরেরটাকে, এখন তো মনে হচ্ছে আলোটা এদিক থেকে পড়ছে, লেফট সাইড থেকে পড়ছে। আমি যদি এই রাইটে নিয়ে যাই তাহলে মনে হবে কি আলোটা এই পাশ থেকে পড়ছে। আবার যদি সমান্তরালে রাখি দুইটাকে, এই দুইটাকে ধরে অ্যালাইন করে একবারে সমান জায়গায় রাখলাম, এখন মনে হচ্ছে কি আলোটা পড়ছে কোত্থেকে, সোজাসুজি উপর থেকে। এই তো মূলত আপনি যে টুলস যেভাবে করেন আপনার একটা ভিজুয়াল ক্রিয়েট করাটাই হলো মৌলিক উদ্দেশ্য, তাই না? এই যে এখন জেনারেলি শুধু যদি স্মল লেখাটা থাকে, এটা দেখাই তো এরকম, শুধুমাত্র একটা শ্যাডোর জন্য এটা দেখতে কত মানে সুন্দর লাগতেছে না, শুধু একটা শ্যাডোর জন্য। এটাই মূলত ডিজাইন, মানে আপনি টুলস ইউজ করে আপনার মতো কাস্টমাইজ করবেন নিজের ইচ্ছা মতো। তো এটা হলো আমাদের টাইপ টুল। এরপরে আসা হচ্ছে এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুল মানে হলো একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে আপনি যদি লেখাটা লিখেন, যেমন এখানে আছে হচ্ছে একটা এলিপস, আমি একটা এলিপস নিলাম বোঝার সুবিধার্থে। এখান থেকে আমি কি করলাম, এরিয়া টাইপ টুল দিয়ে এটার উপরে ক্লিক করলাম, ক্লিক করলে এখন এটার মধ্যে আমি লিখলাম। যেহেতু আমার ফন্টের সাইজ আছে বেশি, ফন্টের সাইজটা আমি যদি কম করে দিই, সাপোজ 25, আরো আছে, ডেমো টেক্সট। কিন্তু এরিয়া টাইপ টুল মূলত কিভাবে কাজ করে, মানে এই যে টেক্সটটা, যে লেখাটা হলো, এই লেখাটা হলো কোথায়, একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে। এখন আমি কিন্তু কি নিছি একটু আগে, আমি নিছি হচ্ছে একটু আগে একটা এলিপস।
এলিপসটা কি অবস্থায় আছে? একটা স্ট্রোকের দ্বারা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে তৈরি। ইলাস্ট্রেটরের কাছে এলিপসটা তো কোনো ফিক্সড কিছু না। এখন আমি যদি অ্যাঙ্কর পয়েন্ট ধরে পেন টুল ধরে ধরে আমি যদি একটা কালকে যেমন আমরা ড্র করছিলাম কি একটা বাদরের মতো একটা শেপ মনে আছে? আমরা যদি এরকম একটা বাদরের মতো শেপও ড্র করি, ইলাস্ট্রেটরের কাছে ওইটা তো জাস্ট ওই এলিপসের মতোই অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে তৈরি করা একটা শেপ। তার মানে ওই শেপটার মধ্যেও কিন্তু আমি টেক্সটটাকে নিয়ে আসতে। আমি কি বুঝাইতে পারছি? একবারে সিম্পলি মানে আমি একটু আগে যে এলিপসটা নিলাম, এই যে এলিপসটা নিছি, প্রথমে তো এইটা নিছি। এখন আমরা এই যে বাদুর ড্র করি, ফুল ড্র করি, যাই ড্র করি, ইলাস্ট্রেটরের কাছে ওইটাও তো একটা এরকম শেপ, একটা অবজেক্ট। তার মানে আমি যে কোনো শেপ বা যে কোনো একটা পাথ লাইনের মধ্যে আমি কিন্তু এই টেকনিকে এসে আমি টেক্সটটা লিখতে পারি। যেমন আমি এইভাবে রাখছি, এটাকে আমি স্ট্রোকে রাখলাম কেন? বোঝানোর সুবিধার্থে। দেন আমি এখান থেকে এরিয়া টাইপ টুলে গিয়ে জাস্ট ওই পাথের উপরে একটা ক্লিক করলে এটা তো ডেমো টেক্সটও দিচ্ছে। এখন তো টেক্সট আমি নিজে কাস্টম করব, যে লেখাটা আমার হয় সেটা আমি লিখব। এভাবে করে আমরা চাইলে যে কোনো কাস্টম শেপের মধ্যে ওই শেপ অনুযায়ী লেখাটা কিন্তু লিখতে পারি। আমরা বিভিন্ন পত্রিকায় দেখি না যে একটা লেখা শুরু করছে, প্রথম এ বা সরেয়াটা অনেক বড়, তারপর একটা কলাম লেখা শুরু হয়, কিন্তু কলামটা কেমন যেন বাংলাদেশের মানচিত্রের মধ্যে লিখে নিয়ে আসছে। দেখছেন এরকম? আমি একটু দেখি যদি বাংলাদেশের মানচিত্র পাওয়া যায় কিনা। সেইভাবে তো আর পাবো না, এডিটেবল অবস্থায় পাবো না, তারপর ড্র করতে হবে। না, ওভাবে তো পাবো না, ওটা আলাদাভাবে তৈরি করতে হবে। আমি অন্য কিছু একটা বানাই, অন্য কিছু একটা তৈরি করে আপনাদেরকে বুঝাই। একটা পাতাই বানাই বা দুইটা পাতা বানাই, দেখেন যেটা আমি উদাহরণ দিয়ে একটু আগে বোঝাচ্ছি। সাপোজ এই একটা পাতা আমার আছে, এই তো। এখন ইলাস্ট্রেটরের কাছে কিন্তু এটা পাতা না, ইলাস্ট্রেটরের কাছে এটা এলিপস সোজা, এটাও কিন্তু তাই। এখন আমি এখান থেকে এই টাইপ এরিয়া টাইপ টুলে গিয়ে আমি যদি ক্লিক করি, ও কিন্তু আমাকে এই টেক্সটটা কি দিচ্ছে, ওই পাতার মধ্যেই দিয়ে দিচ্ছে। বোঝা গেল? এখন এটাকে আমি দেখেন সেটিংসটা মনে হয় একটু দিয়ে নিলাম। হুম। এই যে ধরনের আমরা বিভিন্ন ম্যাগাজিনের মধ্যে দেখি না যে লেখা একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে আছে, বা এই ধরনের যে কাজগুলো, এগুলোই, এটা কিন্তু আমরা করলাম কি দিয়ে? আমরা করলাম হচ্ছে ওই একটা এরিয়া টাইপ আমরা একটা লেখা দিলাম, দেন সেটা দিয়ে কিন্তু আমরা একটা লেখার ফুল বানাই ফেলে। এই ধরনের কলামও কিন্তু আমরা বিভিন্ন ম্যাগাজিনের মধ্যে দেখি। এবং সেক্ষেত্রে এটার বাইরে আউটলাইনও আপনি চাইলে রাখতে পারেন। ওখান থেকে এক্সপ্যান্ড করে আপনি বা ওই শেপে একটা আউটলাইন আপনি ড্র করলেন, মনে হবে যে এটা একটা পাতার মধ্যেই আছে, পাতার আউটলাইনের মধ্যে এই লেখাটা আছে। তো এই ধরনের কাজগুলো কিন্তু খুব সহজে আমরা ইলাস্ট্রেটরের মধ্যে থেকে করতে পারি। আশা করি এরিয়া টাইপ টুলটা আপনারা করছেন। আজকে আমরা শিখবো শুধু টাইপ টুল। এরপরে আছে হচ্ছে টাইপ অন এ পাথ টুল। হ্যাঁ, টাইপ অন এ পাথ টুল আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা টুল কাজ শেখার জন্য। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসেন। হ্যাঁ, টাইপ অন এ পাথ টুলটা হলো, হ্যাঁ, এসে আসন পূরণ করেন। টাইপ অন এ পাথ টুলটা হলো, আমরা পাথ তো এখন জানি যে পাথ কোনটাকে বলা হয়।
এটা হচ্ছে শেপ। এই শেপটা যে লাইনগুলোর উপরে দাঁড়ানো ওটাকে আমরা পাথ বলি। যেমন এটাকে আমি স্ট্রোকে নিয়ে গেলে এই যে পাথ। এখন টাইপ 1 এ পাথ টুলের কাজ কি? এই পাথের উপরে লেখা। হ্যাঁ? মানে কথা থেকেই তো বোঝা যাচ্ছে যে টাইপ 1 এ পাথ টুল। এখন আপনি পাথের উপরে তো চাইলে নরমালি টেক্সট টুল দিয়ে বা টাইপ টুল দিয়ে আপনি লিখতে পারবেন। সো ওইটার জন্য আপনাকে টাইপ 1 এ পাথ টুলের হেল্প নিতে হবে। পাতের উপরে লেখা যায় কিন্তু পাথের উপরেও লেখা যাবে। হ্যাঁ, নিচে লেখা বলতে ওটার অন্য সিস্টেম আছে, আমি দেখাচ্ছি। দেখাচ্ছি। আমি এটার একটা কন্ট্রোল সি বা এটা একটা পাথকে আমি কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল 3, কন্ট্রোল সি কপি করলাম, কন্ট্রোল এফ উপরে পেস্ট করলাম, কন্ট্রোল 3 হাইড করে রাখলাম। মানে এইটার একটা অল্টারনেট আমার কাছে আছে, রাখা আছে, যেটা কন্ট্রোল অল্টার 3 দিলেই চলে আসবে। এটা আমার পরে কাজে লাগবে। এখন আমি টাইপ 1 এ পাথ কি করব? আমি এখান থেকে আলাদাভাবে এখন লিখবো না, আমি কোনো একটা লেখাকে এখান থেকে কপি করে নিয়ে আসলাম। এই যে বাংলাদেশ, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এটাকে ধরলাম, টাইপ 1 এ পাথ টুল, যে কোনো জায়গায় ক্লিক করলাম। ক্লিক করার পরে ও আমাকে ডামি যে টেক্সট গুলো আছে এটা দেখাচ্ছে। এখন আমি যদি এখানে কন্ট্রোল ভি দেই, পেস্ট হয়ে গেল পাথের উপরে। এখন এখানে একটা বিষয় আছে, এটা তো পেস্ট হলো কোথায়? পাথের উপরে। এটাকে আবার পাথের ভিতরে নিব কিভাবে? এই যে আপনি যে কোশ্চেনটা করলেন, আমি তো পাথের ভিতরেও চাইলে লিখতে পারি। এটার জন্য এটা এটুকু তো আমরা বুঝছি যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, পাথের উপরে হয়ে গেল। এবং এটার অ্যালাইনমেন্ট আমরা কিভাবে করব? কিবোর্ড থেকে তো এইভাবে চলে যাবে। হ্যাঁ, চলে যাবে। কিবোর্ড থেকে কন্ট্রোল আর দিলে কি হবে? রুলার আসবে। এটা লিখে নেন, কিবোর্ড থেকে কন্ট্রোল আর দিলে আসবে হচ্ছে রুলার। হুম, কন্ট্রোল আর দিলে রুলার আসবে। রুলার হচ্ছে এই যে দেখেন, আগে এটা ছিল না, আগে ছিল এরকম, এখানে কিছু ছিল না, এখন দেখবেন রুলার চলে আসছে একটা স্কেলের মতো। এটা ধরে টান দিলে এটাকে বলে লাইন, গ্রিড লাইন বা গাইড, যেটাই বলেন না কেন। এটা আমরা চাইলে এরকম, যেমন এটা আছে অটোমেটিক লক করা সেটিংস থেকে, অনেকগুলোতে লক করা থাকে না, এটা অটোমেটিক লক হয়ে যাচ্ছে। তো যেটাই হোক, এখন এখানে বিষয় হচ্ছে যে আমি ব্যালেন্সটা করব কিভাবে? ব্যালেন্স বলতে এই এই যে লেখাটা লিখছে এটারও তো একটা অ্যালাইনমেন্ট আছে। এখন এইটার এই যে বি শুরু হয়েছে এইখান থেকে, এইচ শেষ হয়েছে এইখানে গিয়ে, তাহলে তো এই জিনিসটা অ্যালাইন অনুযায়ী হবে না। এইটাকে আমি কি করতে পারি? কাস্টম ভাবে এইভাবে করে একটু ব্যালেন্সে নিয়ে আসতে পারি, যে বি এর এই অংশ, এইচ এর এই অংশ, এখন এটা একটা নির্দিষ্ট জায়গাতে আছে, বা আমরা এইভাবে ধরতে পারি। তো এই অ্যালাইনমেন্টটা আপনারা এই রুলার ধরে এইভাবে করুন। ওকে, রুলারটা অটো লক হয়ে যায়। আচ্ছা থাক, এটা সেটিংস থেকে আমি আমারটাতে সরানো যায়, এটা সেটিংস থেকে করা লাগে। এটা হচ্ছে এই যে এডিট থেকে প্রিফারেন্স থেকে গাইড এন্ড গ্রিড। এই যে দেখেন কালার, যে কালারের রুলার আসছে। তারপর হচ্ছে এখান থেকে কোনো একটা সেটিংস আছে, দেখলে পারবো। আপনি এখানে যাইন, এডিট থেকে প্রেফারেন্স, গাইড এন্ড গ্রিড বা স্মার্ট গাইড, এখান থেকেই পাবেন, অথবা আমি আপনাকে স্ক্রিনশট দিয়ে দেবো। তো দেখেন যেটা দেখাচ্ছিলাম, এখন এইটা আমি যদি ভিতরের দিকে লিখতে চাই তখন আমি কি করব? ভিতরের দিকে লিখতে চাইলে আপনার এখান থেকে এই প্রত্যেকটা আমরা যেই ধরনের সার্কেলের মধ্যে, এলিপসের মধ্যে বা যেটার উপরেই করি না কেন, সেটার পাশে এরকম একটা বাহু দেখতে পাবো, একটু জুম করলে যে কোনো একটা কর্নারে থাকবে। ওই বাহুটার উপরে যদি ধরি, আগে হচ্ছে আইকনের চিহ্ন ছিল এরকম মাউস পয়েন্টারের, এখানে দেখেন চিহ্নটা চেঞ্জ হয়ে গেছে। এটাতে ক্লিক করে এটাকে ধরে ভিতরের দিকে যদি দিয়ে দাও বাহুটাকে, তাহলেই লেখাটা পাথের ভিতরে চলে যাবে। আগে ছিল কি বাইরে, যখনই আমি টাইপ 1 এ পাথ করতেছি তখন সেটা আসতেছে কোথায়? বাইরে চলে আসতেছে। তো এটা আপনি চাইলে ভিতরে করতে পারেন। এখন এখানে একটা বিষয় আছে, বিষয় হলো আমি এখানে লিখলাম বাংলাদেশ, বা উপরে আমি হচ্ছে বাংলাদেশ লিখছিলাম, একটা ছিল বাইরে, একটা আসছে ভিতরে।
দুইটাকে যদি আমি একটা মধ্যস্থ জায়গায় রাখতে চাই, আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। এই বাংলাদেশটা তো এখানে লিখছি, তাই না? এটার সাইজ আছে কত? আচ্ছা, এই বাংলাদেশটা তো এখান থেকে কপি করে আনছি, তারপরও আমি সাইজটা কপি করে নিই। এটার টেক্সটের সাইজ আছে 80.7, এই কপি করে রাখলাম। এখন এটাকে আমি কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দিই। আচ্ছা, আগে কন্ট্রোল-অল্টার-3 দিয়ে আমি আগের পার্টটাকে নিয়ে আসলাম, যেটা আমি কপি করে রাখছিলাম। এখন এটাকে হাইড করে দিলাম, আগেরটা চলে আসছে যেটা আমি শুরুতেই কপি করে রাখছিলাম, বলছিলাম না? এখন এই টেক্সটের সাইজ ছিল কত? 80.7, ঠিক আছে। কন্ট্রোল-C, টাইপ অন এ পাথ টুল, কন্ট্রোল-V। এটা আছে কোথায়? বাইরে। এখন কন্ট্রোল-অল্টার-3 দিলে এটা আছে কোথায়? ভিতরে। এখন আমি কোন একটা সার্কেলের মধ্যে লিখব, যে এখানে দেখেন আমার টেক্সটের সাইজ সেম, এটাতেও 80.7, এটাতেও 80.7। এলিপসের সাইজও সেম, আমি দুইটা এলিপস কপি করে সেম জায়গায় নিয়ে এসেছি, কিন্তু আমার লেখাটা কিন্তু সমান্তরাল জায়গাতে নেই। লেখাটা কিন্তু সেম সাইজ, সেম ফন্ট, সবকিছু আছে, কিন্তু আমি চারপাশ থেকে পাথের একটা নির্দিষ্ট জায়গার মধ্যে জানবো, সেটা কিভাবে আনবো? আমি কি প্রশ্নটা মানে বুঝাইতে পারছি, বা এই প্রশ্নটা কি আছে কিনা? আমি আবারও বলি, এইটা আমি যে পাথরের উপরে লিখছি, ফন্টের সাইজ সেম ছিল, এলিপসের সাইজ সেম। এখন এইটা আছে পাথের বাইরে, এটা আছে পাথের ভিতরে, কিন্তু এই লেখাটা কি মনে হচ্ছে যে একটা সার্কেলের মধ্যে আছে? একটা ছোট একটা বড় না, একটা কেমন? এখন আমার তো লেখাটা হবে চারদিক থেকে সমান হবে, সার্কেলের মাঝখানে। এটার জন্য আমাদের কি করতে হবে? আমি এটাকে ধরলাম, এই যে টাইপ অন এ পাথ, এটা মনে রাখতে হবে। টাইপ, টাইপ থেকে টাইপ অন এ পাথ। ও, এটা তবে এইভাবে কপি হয়ে যায়। আচ্ছা, যাই হোক। অবজেক্ট, সরি, টাইপ, টাইপ থেকে কি? টাইপ অন এ পাথ, টাইপ অন এ পাথ থেকে টাইপ অন এ পাথ অপশন। প্রথমে যাব কোথায়? টাইপ। অবজেক্টটাকে ধরবো আগে, ফার্স্ট কাজ হচ্ছে এটাকে ধরলাম, যেটার আমার এখন মডিফিকেশন দরকার, এটাকে ধরছি। অবজেক্ট, সরি, টাইপ, টাইপ থেকে টাইপ অন এ পাথ, এখান থেকে টাইপ অন এ পাথ অপশন। এখানে দেখেন অ্যালাইন টু পাথ, পাথ যেটা আছে, যেটার উপরে আমরা লেখাটা পড়তেছে, এইটার সাপেক্ষে যে অ্যালাইনমেন্টটা, সেই অ্যালাইনমেন্টটা আছে এখন কোথায়? বেজ লাইন, হয়তো লাইনের উপরে বা লাইনের ভিতরে, এইভাবে নির্দেশ করতেছে। এইটাকে আমাদের করে দিতে হবে সেন্টার। সেন্টার করে যদি আমি ওকে করি, এই লেখাটা চলে আসলো কোথায়? অ্যালাইনের সাপেক্ষে, মানে পাথের সাপেক্ষে সেন্টারে চলে আসলো, হাফ পাথের উপরে, হাফ পাথের নিচে। এটার দিকে তাকান, এটার দিকে খেয়াল করলে কিন্তু হচ্ছে, আগে এটা ছিল এটার উপরে, এখন যখন আমার এইটা হাফ ভিতরে চলে আসছে, হাফ বাইরে আছে, আমার নিচের যে লেখাটা আছে, এটাকেও যদি হাফ আমি ভিতরে রাখি, হাফ বাইরে নিয়ে আসি, তাহলে কিন্তু আমার টোটাল সার্কেলের মধ্যে লেখাটা পরিপূর্ণ বোঝা যাচ্ছে। যেমন টাইপ, টাইপ অন এ পাথ, টাইপ অন এ পাথ অপশন, এখান থেকে সেন্টার। এখন কি এটা আমার একটা সার্কেলের মধ্যে আসছে? এখন কিন্তু আর সেই বড় ছোটটা নাই, এখন তো আমার দুইটা দুইটা আলাদা আলাদা পাথে কারণ, তাই না? এটা তো আমি এখন চাইলে নিজের মতো একটু রুলার দিয়ে হোক বা কিছু দিয়ে হোক আমি একটু অ্যালাইনমেন্ট করতে পারি। সাপোজ আমি একটা রুলার এইখানে নিলাম, নিয়ে এখন আমি এইটাকে ধরে একটু সামঞ্জস্য করলাম আর কি। সাপোজ এই, আবার এখানে, হ্যাঁ, আবার আমি এখানে একটা রুলার নিলাম, এটা মোটামুটি ঠিকই আছে, একটা জাতে আছে আর কি, এই যে রেখে দিলাম। ওকে, এই তো সমস্যা যে রুলার সরানো যায় না, একটা ভেজাল। সাপোজ এই, এখন আমি দুইটাকে ধরে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিই। চাইলে ইউনিটও করে নিতে পারি, তাহলে টেক্সট গুলো আর ভাঙা থাকবে না। সেটা আমরা পরে যাব। এখন আমি এখানে কি করলাম, একটা স্টার নিয়ে আসি,
সেম আর একটা স্টেক ইমেজ। ওকে, দেখেন টেলিপস নেই। এখন এখানে পতাকার কালার দিলাম। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, একটা কপি হয়ে গেছে। ওইটাকে ধরে ছোট করলাম, একটা রেড কালার। এখন এই টেক্সটটাকে এটা কিছুই হয়নি, বাট কিছু একটা তো হয়েছে। এই যে একটা লেখা, বা এখন যদি এখানে এই বাংলাদেশের জায়গায় আপনার কোনো একটা কোম্পানির নাম হইতো, কিছু একটা গ্রুপ, তারপর হচ্ছে তার ওখানে একটা যদি মনোগ্রাম থাকতো, এই জিনিসটা আপনি একটা ব্যাচের উপরে দিতেন না? বা মানুষ থাকে না এরকম ছোট ছোট ব্যাচ নিয়ে বিভিন্ন প্রোগ্রামে যায়, এটা জাস্ট একটা অবয়ব, আমরা কাজ করতে করতে নিয়ে আসলাম টুলস শিখতে শিখতে। তো মূলত হচ্ছে এটাই ডিজাইন, মানে আপনি শিখবেন ভালোভাবে টুলস, টুলস কিভাবে প্লে করে, কিভাবে ব্যবহার করে, দেন ওই জিনিসটাকে আপনি কোথায় কিভাবে ইউজ করবেন এটা আপনার বিষয়। তা আশা করি যে আমরা টাইপনে পাত্র শিখলাম। এরপরে যে টুলগুলো আছে এগুলো খুবই সহজ টুল, ওগুলো খুব একটা কাজেও লাগে না, বছরে 2-1 বার কাজে লাগে। এই যে ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ টুলটা মানে কি, আমরা তো টেক্সটটা লিখি লেফট থেকে রাইটের দিকে, ও উপর থেকে নিচের দিকে লিখি। ধরুন আমি এখন বাংলাদেশ লিখবো, এই যে দেখেন ও টেক্সটটাকে কি করছে, উপর থেকে নিচে লিখছে। এই বিশেষ কিছু না এখানে। আমি এখান থেকে ফন্টটা বড় করে দিই, কালারটা চেঞ্জ করি। এই হচ্ছে ভার্টিক্যাল টাইপ। ওকে, এরপরে এখানে যেটা আছে এটা হচ্ছে ভার্টিক্যাল এরিয়া টাইপ। আবার আমরা এরিয়াতে চলে যাই। ওই যে প্রথমে দেখাইলাম যে একটা এলিপসের মধ্যে, এটা কিন্তু পাত না, ওই যে শুরুতে দেখাইছিলাম একটা পাতার মধ্যে লিখে দেখাইছিলাম না, ওই এরিয়ার মধ্যেও আবার আগে তো লিখছি আমরা লেফট থেকে রাইটের দিক, ওইটাকে লম্বালম্বি ভাবে লিখবে, এই আর বিশেষ কোনো পার্থক্য নেই। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টু, মানে কোন একটা পাথের উপরেও আবার সে লম্বালম্বি ভাবে লিখবে। আমরা তো পাথের উপরে দেখছি কিভাবে লিখতে, দেখি আমরা এটা একটু লিখে দেখি কেমন হয়। এই তো, এই আগে লেখাটা ছিল কিরকম, আগে বিটা পড়তো এরকম, এইভাবে যাচ্ছিল, এখন এটা যাচ্ছে কিভাবে, এইভাবে। এই ধরনের লেখাগুলোর জন্য যদি আপনার কখনো প্রয়োজন হয়, টুলস জেনে রাখাটা ভালো আর কি। আমি যদি ফন্টের সাইজটা বাড়াই, এই হচ্ছে মোটামুটি কার্যক্রম। এরপরে যেটা আছে টাচ টাইপ টুল। টাচ টাইপ টুলটা আসলে আমাদের, মানে আমি এখন পর্যন্ত ইলাস্ট্রেটর কখনো ব্যবহার করি নাই, বা আমাদের ডিজাইনের ক্ষেত্রে প্রয়োজন পড়ে না। সো আমি এটাকে স্কিপ করে যাচ্ছি, কারণ এটার ইন্টারনাল ডিটেলস নিয়ে আমি কিছু বলতেও পারবো না, কারণ সব টুলস তো সবার ব্যবহার করা হয়নি। সো আপনারা টাইপ টুল নিয়ে এই কয়েকটা বিষয় প্র্যাকটিস করবেন। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে টাইপ অন এ পাথ টুল আর এরিয়া টাইপ টুল। এটা কিন্তু টি শার্ট ডিজাইনের জন্য আমাদের লাগবে।
আজকে কিছু টি শার্ট ডিজাইনের আইডিয়া ওনাকে দিচ্ছিলাম, দেখছেন যে কত এরিয়ার মধ্যে কত লেখা। ওটা কিন্তু আপনার ওই এরিয়ার মধ্যে থেকে লিখতে হবে। বিশেষ করে টাইপ অনে পাথ টুল তো সারাদিনই আমাদের লাগে টি শার্টের মধ্যে, কারণ ওই যে কার্ভ করার জন্য, সেন্টারে আনার জন্য, ঠিক আছে? এটা ভালোভাবে প্র্যাকটিস করবেন। টাইপ, টাইপ অনে পাথ, টাইপ অনে পাথ অপশন। এই ক্লাসটা ভালোভাবে দেখে টাইপ থেকে গিয়ে যাবেন টাইপ অনে পাথ, তারপর টাইপ অনে পাথ অপশন, দেন অ্যালাইন টু পাথটা করে দিবেন সেন্টার। এটা থাকবে বেজ লাইনে, এখানে থাকবে, এটা করে দিবেন সেন্টার। আর প্রবলেম হলে বলেন, আমি ইয়াতে স্ক্রিনশট দিয়ে দেবো না রাতে গ্রুপে। এটাতে যে স্ক্রিনশটের সফটওয়্যারটা, ওইটাতে আমি অভ্যস্ত না, আমারটা অন্যরকম, যে ধরে ওই যে লাইট শট আমি ইউজ করি, লাইট শটটা ভালো ধরে মার্ক টার্ক করা যায়, এটাতে আবার মার্ক করা অভ্যাস নেই। বলেন। যে এটা বুঝছি, এটা এখন আর অবস্থায় নাই, আমি এক্সপেক্ট করে ফেলছি, এটা থেকে দেখতে হবে। এই এটা যদি ধরেন, আমি বলি লেখাটা যতই লেখা হোক না কেন, এটা এখনো পর্যন্ত একটা এলিপসের উপরে দাঁড়ানো আছে। এটা দাঁড়ানো আছে কিসের উপরে? এই যে এলিপসটা, আমি যে প্রথমে যে এলিপসটা নিছিলাম, ওইটার উপরে দাঁড়ানো আছে। তো একটা এলিপসকে আমরা যেভাবে ধরলে 4টা পয়েন্ট পাই, ওই 4টা পয়েন্টই আছে, যে এখান থেকে আপনি ঘুরাইতে পারবেন। ওটা আলাদাভাবে আর আমার করতে হচ্ছে না, টেক্সটের মধ্যে থেকে করা লাগতেছে না। ওটা এলিপস অবস্থায় আছে। যেমন আমি এখান থেকে একটা এলিপস নিলাম, এই একটা এলিপস নিছি, হ্যাঁ। এখন এলিপসের এই যে শেপটা আছে, এটা এখন আমি যদি মুভ করতে চাই, কিভাবে করব? এই যে এইটাও, এই লেখা যাই থাকুক না কেন, এটা এলিপসের উপরেই দাঁড়ানো আছে। আমি ঘোরাচ্ছি এলিপস, আমি ওই টেক্সট ঘোরাচ্ছি। বুঝে গেল? সহজ। কিন্তু রুলার কেন নিব? রুলার না নিলে তো আমার পক্ষে আইডিয়া করা সম্ভব না, যে কোন লেখাগুলোর একবারে নিচের যে এন্ডিং পয়েন্ট গুলো কোথায় এসে মিলতেছে, এটা তো আমরা রুলার দিয়ে বুঝি। তো আজকে আমরা শিখলাম কি? টাইপ টুল শিখলাম, রুলার শিখলাম, অনেক কিছু শিখছি। এটা আমারও মনে নাই যে কি কি শিখছি। তো ভিডিওটা ভালোভাবে দেখবেন। আর আশা করি তো আর 4-5টা ক্লাসের মধ্যে আমাদের ইলাস্ট্রেটরের টুলস শেষ হয়ে যাবে। খুবই মজার কাজ। আজকে যেটা শিখাইলাম আপনাকে, আমি যখন এই টাইপনে পাত দিয়ে কাজ করতাম, আমি 2 বছরের বেশি সময় শুধু এই সেন্টার যে আছে, এই যে বেজলাইন সেন্টার, এটাই জানতাম। মানে যত জায়গায় কাজ শিখছি, কোথাও এটা শিখে নাই। সবসময় ভাবতাম যে এইটা কিভাবে করে, এই যে মানে সেন্টারে যে আসবে লেখাটা, তো আমরা কি করতাম, টেনে টুনে ওই এক্সপ্যান্ড করে নিজে হাত দিয়ে দিয়ে সরায় সরায় ইসের মাথায় বসায় বসে ওইভাবে করতাম আর কি। কিন্তু এই যে অবজেক্ট থেকে টাইপ সেন্টার, এটা আমার মনে আছে যে আমি 2 বছর আমি এটার কাজ জানতাম। 2 বছরে মিনিমাম 2-3 হাজার টি শার্ট, 2,000 ডিজাইন তো করছি 2 বছরে, কিন্তু এটা জানতাম না। হ্যাঁ, তো এরকম অনেক মজার বিষয় শিখেন। আমাদের কাছে যা আছে ওইটা আমরা খুব এই 3 মাসেই সব দিয়ে দিচ্ছি। এই রুলারটা একটু এখানে প্রবলেম আছে সেটিংস জন্য তো, কিন্তু রুলার মূলত ফিক্স থাকে না। রুলার চাইলে রুলারকে ধরে কন্ট্রোল 2 দিয়ে লক করা হয়, আবার কন্ট্রোল-অল্টার-2 দিলে ওটা আনলক হয়ে যায় ওই অবজেক্টের মধ্যে। বাট এটা সেটিংস থেকে ফিক্সড করা। ডান ক্লিক করলে ওই ইয়াতে আসে, রুলার উপরে একটা ডান ক্লিক। জি, ওখানে এই যে এখান থেকে, হ্যাঁ, এই যে আনলক গাইড, এই এখন আনলক করলে এটা এখান থেকে ডিলিট হয়ে যাবে। এইটাই এত বুঝতেছিলাম, কারণ আমার রুলারটা হলো ওই মানে আমি যেটা ভার্সন ইউজ করি, ও অবস্থায় থাকে, লক করলে লক, আনলক থাকলে ওই আনলক অবস্থায় থাকে, চাইলেই ধরা যায়, ডিলিট করা যায়, মানে এক একটা এক এক রকম। যেমন এই যে এখানে আপনাদের রুলারে, আপনারা তো এই ভার্সনটা ইউজ করতেছেন, তা আপনাদের ক্ষেত্রে এটা এরকম লক হয়ে থাকবে, যেটা একটু আগে ছিল। এই যে ভাই যেটা বললো, এটার উপর রাইট বাটনে ক্লিক করলে আহ ওইখানে তিনটা আছে, লক, আনলক, লক, রুলার, গাইডস, লক গাইড, এটা লক হয়ে গেল, লক হয়ে গেল। থেকে আনলক গাইড, তখন আপনি এটা ডিলিট করতে পারবেন না। এই বোঝা গেল? আমারটাতে আবার একটু সেটিংস ওইভাবে করা।
আর এই এডিট থেকে যে প্রেফারেন্স আছে এখান থেকে আপনি চাইলে এটা নিয়ে আমি একদিন ক্লাস নিব। এটার মধ্যে অনেক কিছু আছে, এগুলো হচ্ছে শুধু ফাংশন, মানে ইলাস্ট্রেটরের যে মেনু সাজানো কিভাবে কাজ করে এগুলো নিয়ে আমি একদম ক্লাস নিব লাস্টের দিকে। তো আজকে এই পর্যন্তই, আজকে এই পর্যন্ত ক্লাস রইলো, আবার নেক্সট ক্লাসে শুরু করব।